পোস্টমডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ শব্দটা আমরা কিন্তু প্রায় শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি সেটা নিয়ে অনেকে একটু ধাঁধায় পড়ে যান। চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল ব্যাপারটাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করি। দেখি এটা কিভাবে আমাদের চারপাশের দুনিয়াকে বুঝতে সাহায্য করে। আর পোস্টমডার্ন যুগের একেবারে কেন্দ্রে আছে এই দারুণ ইন্টারেস্টিং ধারণাটা। এই কথাটা আমাদের ভাবতে বাধ্য করে, আচ্ছা, আমরা যাকে সত্য বলে জানি সেটা কি আসলেই সবার জন্য এক, নাকি সত্য আসলে ক্ষমতা, সংস্কৃতি আর আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে? আচ্ছা, তাহলে চলুন আর একটু গভীরে যাওয়া যাক। কি বলেন? পোস্টমডার্নিজম কিন্তু শুধু একটা আর্ট বা সাহিত্যের স্টাইল না। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা আসলে ছিল বিশাল সব পরিবর্তনের একটা সরাসরি ফলাফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকে শুরু করে কলোনিয়ালিজমের পতন পর্যন্ত। ভাবা যায় ১৯৩৯ সালে যে অধ্যায়ের শুরু, সেটা কিন্তু আজও আমাদের প্রভাবিত করে চলেছে। পোস্টমডার্নিজম কি সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এটা কেন এলো, মানে এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে কী ছিল। সেটাই কিন্তু এই চিন্তাধারার আসল ভিত্তি। ভেবে দেখুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চারদিকে একটা গভীর বিষণ্ণতা আর হতাশার মাহল। সামাজিক মূল্যবোধগুলো সব যেন ভেঙে চুরমার হয়ে গেছে, আর মানুষ সমাজের একদম গোড়ার বিশ্বাসগুলো নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে। মানে পুরনো পৃথিবীর ছাই থেকে জন্ম নিচ্ছিল একটা একদম নতুন, অনিশ্চিত পৃথিবী। এই যে বড় বড় পরিবর্তনগুলো, এগুলোর ফলে পৃথিবীটা যেন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। একদিকে যেমন জাতিসংঘ তৈরি হচ্ছে, নতুন একটা আশা, আবার অন্যদিকে কলোনিয়ালিজম শেষ হচ্ছে, মানুষ ধর্মীয় বিশ্বাস থেকেও সরে আসছে। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে পুরনো নিয়ম দিয়ে এই নতুন বিশ্বকে আর কিছুতেই বোঝা যাচ্ছিল না। আর এই নতুন বিভ্রান্তিকর পৃথিবীর প্রভাব সরাসরি এসে পড়ল শিল্প সাহিত্যের জগতে। শিল্পী আর লেখকরা তখন তাদের ঠিক আগের যুগের, মানে মডার্নিজম বা আধুনিকতাবাদের যে ধারণাগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে শুরু করলেন। আর এখানেই কিন্তু চিন্তার জগতে একটা বিপ্লব ঘটে গেল। দেখুন, মডার্নিজম বা আধুনিকতাবাদ যেখানে একটা বিশৃঙ্খল পৃথিবীতে একটামাত্র সার্বজনীন সত্য খুঁজত, পোস্টমডার্নিজম সেখানে এসে শটান প্রশ্ন ছুড়ে দিল, সত্য কি আসলে একটাই, নাকি প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক সংস্কৃতির জন্য সত্যটা আলাদা? এই একটা প্রশ্নই যেন সবকিছু ওলটপালট করে দিল। তাহলে চলুন এবার সেই টুল কিট বা বলা যায় সরঞ্জাম বাক্সটা একটু খুলে দেখি। পোস্টমডার্ন লেখকরা তাদের সময়টাকে তুলে ধরার জন্য ঠিক কি কি জিনিস ব্যবহার করতেন। এগুলো হলো কিছু বিশেষ কৌশল আর থিম যা তাদের লেখায় বারবার ঘুরে ফিরে এসেছে। এই যেমন ধরুন সাবজেক্টিভিটি বা ব্যক্তিনিষ্ঠতা। লেখকরা এখানে মানুষের দৃষ্টিকোণ নিয়ে খেলতে শুরু করলেন। তারা এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করলেন যে কোনো ঘটনার একটা মাত্র সত্যি বা নির্ভরযোগ্য বর্ণনা থাকতে পারে। মানে একই ঘটনা, কিন্তু এক একজনের কাছে তার বর্ণনা এক এক রকম। লেখকরা এই ভিন্ন ভিন্ন সত্য নিয়েই কাজ শুরু করলেন। ফলে তাদের গল্পে কোনটা যে বাস্তব আর কোনটা কল্পনা, তা বোঝা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ত। এই ধারণাটা তো সরাসরি ওই যুদ্ধ পরবর্তী হতাশা থেকেই জন্ম নিয়েছিল, যখন চারপাশের পৃথিবীটাকেই মনে হচ্ছিল অর্থহীন, যুক্তিহীন। তখন শিল্পেও তো সেই অনুভূতিটাই ফুটে উঠবে, তাই না? এই যে শূন্যতা বোধ, এর কেন্দ্রে ছিল মানুষের একাকিত্ব। যেমনটা বলা হয়েছে, তারা একাকিত্বের অনুভূতি এবং জীবনে অর্থ খোঁজার অন্বেষণ করে। এই একটা লাইনে কিন্তু মনে করিয়ে দেয় যে পোস্টমডার্নিজম শুধু কোনো জটিল তত্ত্ব নয়, এটা আসলে মানুষের গভীর আবেগ আর অস্তিত্বের সংকট নিয়েও কথা বলে। তবে এটা ভাবলে কিন্তু ভুল হবে যে এই বিদ্রূপ বা প্যারোডি শুধু হাসানোর জন্য ছিল। একদমই না, বরং এটা ছিল ক্ষমতাকে, প্রতিষ্ঠানকে প্রশ্ন করার একটা খুব শক্তিশালী উপায়। এর মাধ্যমে পুরনো, প্রতিষ্ঠিত সবকিছুকেই সন্দেহের চোখে দেখা হচ্ছিল। এই টুলকিটে কিন্তু আরও অনেক কিছু ছিল, যেমন কনস্পিরেসি বা ষড়যন্ত্র তথ্য, যা প্রশ্ন তোলে যে পর্দার আড়ালে আসলে কারা এই সমাজকে চালাচ্ছে। এরপর ছিল কনজিউমারিজম বা ভোগবাদের সমালোচনা, যা দেখায় কিভাবে মিডিয়া আর বিজ্ঞাপন আমাদের পছন্দ অপছন্দকে নিয়ন্ত্রণ করে। লেখকরা আবার পশ্চিমা কেন্দ্রিক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে একটা গ্লোবাল পার্সপেক্টিভ বা বৈশ্বিক দৃষ্টিকোণ তুলে ধরেছেন। আর হ্যাঁ, বাস্তবতার সাথে প্রায় মিশিয়ে দিয়েছেন নানা রকম অলৌকিক উপাদান। মজার ব্যাপার হলো, এই সবগুলো ধারণাই কিন্তু আজকের দুনিয়ায়ও ভীষণভাবে প্রাসঙ্গিক। তো এই সব আইডিয়া বা ধারণা
সাহিত্যে কিভাবে ফুটে উঠল, চলুন এবার আমরা সেই সব লেখকের জগতে একটু ঢুঁ মেরে আসি যারা তাদের কলমের আঁচড়ে এই যুগটাকে সংজ্ঞায়িত করেছেন। এই তালিকায় দেখুন এমন সব লেখক আছেন যারা এই ধারণাগুলোকে একেবারে জীবন্ত করে তুলেছেন। যেমন ধরুন জর্জ অরওয়েলের 1984, যেখানে আমরা ষড়যন্ত্র তত্ত্বের এক ভয়াবহ ছবি পাই। আবার স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো নাটকে ফুটে উঠেছে জীবনের চরম অযৌক্তিকতা আর হতাশার অনুভূতি। আসলে এই লেখকরাই পোস্ট মডার্ন চিন্তাভাবনাকে বইয়ের পাতায় রূপ দিয়েছেন। আচ্ছা, এত আলোচনার পর মনে হতে পারে এই সব ধারণা কি এখন শুধুই ইতিহাসের অংশ? উত্তরটা হলো একদমই না। পোস্টমডার্নিজমের প্রভাব আজও আমাদের জীবনে দারুণভাবে প্রাসঙ্গিক। আর এখানেই কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা, মনে করা হয় যে পোস্ট মডার্ন যুগ এখনও শেষই হয়নি। মানে আমরা এখন যে সময় বাস করছি সেটাও এই যুগেরই একটা অংশ। অর্থাৎ এই যে বিশৃঙ্খলা, এই যে ব্যক্তিনিষ্ঠতা আর পুরনো বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার চল, এসব আজও চলছে। ভাবতে সত্যিই অবাক লাগে, তাই না? যে যুগের শুরু হয়েছিল সেই 1939 সালের যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে, তার প্রভাব আজও আমাদের সমাজ আর সংস্কৃতিকে প্রতিনিয়ত নতুন নতুন আকার দিয়ে চলেছে। তাহলে এই প্রশ্নটা রইল সবার ভাবার জন্য। এই যুগ যদি এখনও চলতে থাকে, তাহলে আমাদের এই বর্তমান বিশ্বের জন্য এর মানেটা কি দাঁড়ায়? আমরা যে খবর পড়ছি, যে সিনেমা দেখছি বা সোশ্যাল মিডিয়ার যা কিছু দেখছি, তার কতটুকু সত্যি? কোনটা বাস্তব আর কোনটা আসলে তৈরি করা? পোস্টমডার্ন চিন্তাভাবনা আমাদের এটাই শেখায়, সবকিছুকেই প্রশ্ন করতে।